সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হচ্ছে ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন আজকে দুজন অতিথি, মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আন্তর্জাতিক ঘটনা প্রবাহের বিশ্লেষক। আপনাকেও জানাচ্ছি ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মাসুদ, আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন, 5ই আগস্ট 2024। এই দিনে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। বাংলাদেশ থেকে এইখানে ফেসিবাদী শাসনের, শেখ হাসিনার ফেসিবাদী শাসনের পতন হয়েছিল। এই দিনটা নানা কারণে আলোচিত, স্মরণীয়, ঐতিহাসিক তো বটেই। তো এই দিনে তো অনেক প্রোগ্রাম হয়েছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। অভ্যুত্থানের শক্তিদের মধ্যে ভিন্ন সুর আমি লক্ষ্য করেছি, আপনি নিশ্চয়ই করেছেন। রাজনীতির ভাষা বদলে গেছে, যেটা আগে ছিল না। তো কেন এই অবস্থা, এবং মোটা জায়গায় আপনি এটাকে কীভাবে দেখছেন? এবং মানুষের একটা কথা বলে রাখি, মানুষের প্রত্যাশা ছিল আকাশ সম। একটা জিনিস হলো কি, যে 24-এ সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, এবং ঐক্যবদ্ধ যে হয়েছিল সেটা খুব সহজ ছিল এই কারণে যে সবার মানে একটা কমন ভিলেন ছিল, যে আমরা ওনাকে সরাতে চাই, উনি আমাদের কমন ভিলেন। এবং ওই জন্য সবাই একত্রিত হয়েছিল। যখন ওই ঘটনাটা ঘটে গেল, মানে ওই কমন ভিলেন যখন চলে গেল, তখন সবাই মানে একটা, তারা দেশটাকে একটা কেক মনে করেছে, যে এই কেকের কতটুকু পোর্শন আমি পাবো, এটা নিয়ে একটা মারামারি শুরু হলো। ইন্টারেস্টিং হলো, যারা সেই আন্দোলনের সবচেয়ে বড় অংশগ্রহণকারী সাধারণ মানুষ, তারা কিন্তু ওই কমন অর্জনটা হওয়ার পর, শেখ হাসিনা চলে যাওয়ার পর, সরকার পতনের পর, তারা কিন্তু যার যার মধ্যে বাড়ি চলে গেছে। কিন্তু যারা এই কেকের ভাগ নেওয়ার জন্য মানে ছিল, তারা সক্রিয় হয়ে গেছে। এবং তারা সক্রিয় হয়ে প্রথম তারা ভর করেছে অন্তর্বর্তী সরকারের উপর। সেখানে যে যতটুকু পারছে ওই সরকারের উপর প্রভাব বিস্তার করে নিজেদের ধান্দাটা মেটানোর চেষ্টা করেছে। তো ওইখানে পর্যন্ত কিন্তু একটু ঢাক ঢাক গুড়গুড় ছিল, একটু যেন গোপনীয়তা ছিল, একটু যেন লজ্জা শরম ছিল, এরকম ছিল। তারা যখন চলে গেল, যখন একটা গণতান্ত্রিক সরকার এলো, এখন তো সবাই ক্লিয়ার হয়ে গেল যে কে কি চায়। এখন ওই লজ্জা শরমটুকু আর নাই। এখন এই খামসি শুরু হয়ে গেছে, যে আমি সব নেব, তোমাকে কিছুই দেবো না। ও বলছে আমারও তো ওই সময় ভূমিকা ছিল, আমাকে দাও কিছু, আমিও কিছু পেতে চাই। এইটা নিয়ে এখন খামসি হচ্ছে। এর মধ্যে ধরেন যখন মানে আওয়ামী লীগের অংশটা, ওরা তো দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, মূলত চুপ অথবা বিতাড়িত, তারা কিন্তু এই ফাংশনে নাই। প্রথম দিকে তারা আতঙ্কিত ছিল, আমার বিবেচনায় তারা এখন খুব এনজয় করতেছে, যে তোমরা খামসি করো, মারামারি করো। এটা হলো ওই যে আপনার ওই শ্রীগালের মতো আর কি, সে বাঘ আর সিংহকে লাগাই দিয়া সে চুপচাপ দূরে বসে দেখতেছে, যে তোমরা মারামারি করো। আলটিমেটলি ওই যে তোমরা যে গরু মারছো একটা, ওটা তো তোমরা মারামারি করে আহত হবো, ওটা আমি খাবো। এখানে হচ্ছে ওই অবস্থা। তারা এখন চুপচাপ বসে আছে, এরা দুজন মারামারি করতেছে। এবং এই মারামারি সহজে থামবে না। এই কারণে জামাত এবং শিবিরের তাদের যে বক্তব্যটা, তারা তো এত বছর কথা বলতে পারে নাই। এখন তারা এসেই যে কাজটা করছে, যে তারা 71-কে ভুলিয়ে দিতে চাচ্ছে, যে 71 কিছু না, আমরাই মানে জুলাই সব। আপনি একটা কথা ভাবেন, আমি একটা সিম্বলিক একটা উদাহরণ দিই আপনাকে। আমাদের এখানে বড় ঘটনা 71, ভাবলাম ওদের কথা মতো আর কিছু বড় ঘটনা নাই। এরপরে আসলো 24শে জুলাই। ভাবলাম আজকে জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচিত হলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মিউজিয়াম মোটামুটি 3টা, একটা জুলাই স্মৃতি মিউজিয়াম, একটা মুক্তিযুদ্ধ মিউজিয়াম, একটা জাতীয় মিউজিয়াম। এই মুক্তিযুদ্ধ মিউজিয়াম আর জাতীয় মিউজিয়াম, এই দুইটাকে নিয়ে জুলাই স্মৃতি মিউজিয়ামের মধ্যে ঢুকাই দেওয়া যাবে। ওটা এত বড় জায়গা নিয়ে করছে। এটা কিন্তু একটা সিম্বলিক ঘটনা। পৃথিবীর কোনো একটা দেশ বাই করতে পারবেন না যেখানকার ন্যাশনাল মিউজিয়াম একটা ঘটনার মিউজিয়ামের যে অর্ধেকেরও কম হয়, পাবেন না। এটা করা হয়েছে কেন? আর মুক্তিযুদ্ধ মিউজিয়াম নাই তো, ওটা তো একটা ব্যক্তিগত, ওটা তো ট্রাস্ট, ওটা গভর্নমেন্টেরও না। মানে মুক্তিযুদ্ধ মিউজিয়াম হলো একটা ঘরের মধ্যে একটা ট্রাস্ট, সরকারের যেখানে কোনো নাই, ইনভলভমেন্ট নাই। আর জুলাই স্মৃতি মিউজিয়াম দেশের সবচেয়ে বড় জায়গাটার মধ্যে করা হয়েছে ইন্টেনশনালি, একদম ইন্টেনশনালি বুঝাই দেওয়ার জন্য যে মুক্তিযুদ্ধ কিছু না, এমনকি জাতীয় কিছু না, সবকিছু মূল হলো জুলাই। এইটা প্রমাণ করতে পারলে কার লাভ হয়?
এখন তারা তো ভাই 1 ইঞ্চি জায়গা আপনাকে ছাড়বে না। আর বিএনপি কথা কি বলবো, বিএনপি নিজেরা ওটা জানেন কি বড় একটা নৌকা, কিন্তু ওটার মধ্যে কোনো কম্পাসও নাই, এই কম্পাস দেখারও লোক নাই, হাল ধরার লোক নাই, দিকভ্রান্ত নৌকার মতো একবার এদিকে যায় একবার ওদিকে যায়। বিএনপি এখনো বুঝাতে পারে নাই গত 6 মাসে তারা আসলে কি চায়, এখনো বুঝাতে পারে নাই। যে জোরে ধমক দেয় সে ওদিকে যায়, এমনিকে জোরে ধমক দিলে পরে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, আমাদের তো খলিল ভাই আছে আপনাদের প্রতিনিধি, ওনার কথা আমরা শুনতেছি। আবার ইন্ডিয়া একটা ধমক দিলে পরে কোনো সমস্যা নাই, আমরা তো আছি। তো এই যে অবস্থাটা, মানে দিকভ্রান্ত নৌকার মতো বিএনপি এই গত 6 মাস ধরে খালি এদিক ওদিক করতেছে, লক্ষ্যহীন আমার কাছে মনে হয়েছে। আসি আপনার কাছে পরে আসছি। প্রফেসর আব্বাসী, আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। মাসুদ কামাল ভাইয়ের কথাগুলো শুনছিলাম, অনেক দুঃখ মানে বা যাতনা থেকেও বলেছে, এবং আমি মনে করি যে একটা জিনিস আমাদের সবার কাছেই মনে হয়েছে, 2 বছর তো কম সময়ও না আবার বেশি সময়ও না, যে জুলাই অগস্টের যে আন্দোলনটা হলো, এই সংগ্রামটা হলো, এটা তো শুধু 2 মাসের কাহিনী না, বহু বছর ধরে শেখ হাসিনার সরকারের যেখানে অগণতান্ত্রিক আচরণ বা এখানে হচ্ছে স্বৈরশাসনের দিকে যাচ্ছিল আস্তে আস্তে, বা আমরা যেটাকে বলি অথরিটেরিয়ান এখানে একটা রুল হচ্ছে, রেজিম যেখানে বানিয়ে ফেলেছিল, তখন কিন্তু অনেকেই মিডিয়াতে, আপনারা তো আছেনই, এখানে বিদেশে, এখানে পত্রপত্রিকায়, সেমিনার, কনফারেন্স, সাধারণ মানুষ সবার মধ্যে এক ধরনের একটা অসহিষ্ণুতা, অস্বস্তি বা প্রতিরোধ হচ্ছিল। সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গাত্মক আলাপ আলোচনা, এবং এই কিউমুলেটিভ প্রসেসের এর মধ্যে রাজনৈতিক দলগুলোও ছিল এবং সাধারণ মানুষের কথাও ছিল। কিন্তু যেহেতু রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে ওরা এক অংশে মানে হচ্ছে কোণঠাসা করে ফেলেছিল, তো আওয়ামী লীগ কোনোদিনই আশা করেনি যে শেষ পর্যন্ত ছোট ছোট স্কুল কলেজের ছাত্রদের দ্বারা ওদেরকে হচ্ছে যে অভিমুখে রেখে এই অনেকটা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের সরকারটা এইভাবে পতন হবে এবং এইরকমের পলায়নও হবে, ইগনোমিয়াস একটা এক্সিট। কিন্তু যেটা মাসুদ ভাই বললেন এটাও সঠিক কথা, কিন্তু তারপর মানুষের কিন্তু আশা ছিল মানে হচ্ছে গগনচুম্বী, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনও বলে, বাস্তবতার সাথে কোনো এটার মিল ছিল না। কেননা এই বিসমিল্লাতে শুরু হলো গলদ। এখন এই 2 বছরের মধ্যে আমাকে যদি কেউ বলে আগে চেয়ে কি আপনারা ভালো আছেন, বলে অবশ্যই ভালো আছে, কেন এখন তো অন্তত ওই গণতন্ত্রটা আছে, যে অ্যাটলিস্ট ওই স্বাধীনতা আছে যে আমরা এখানে হচ্ছে আমরা গলা উঁচু করে এখানে যাকে খুশি এখানে হচ্ছে আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি। কিন্তু প্রথমেই ডক্টর ইউনূসকে নিয়ে আসা হলো, এবং এটাও সবাই জানে যে ডক্টর ইউনূস, সে আমলে ডক্টর ইউনূস ছাড়া যে খুব কেপেবল কাউকে পাওয়া যেত যে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল না কিনা, এটাও এখন আমার মনে হয় যে ওটা পাওয়াটা ডিফিকাল্ট। কিন্তু ওনার ক্যাবিনেট কম্পোজিশন, প্রথমে উনি হচ্ছে যে গুটি কয়েক ওখানে ছাত্রদেরকে উনি বললেন যে আমি ছাত্রদের দ্বারাই নিযুক্ত, তারপর আস্তে আস্তে যে ছাত্র সমন্বয়ক বলে যাদেরকে এখানে উনি প্রাধান্য দিলেন, বা আমরা দেখলাম যে কিছু সুশীল সমাজের এবং এনজিও সংশ্লিষ্ট যাদের আছে, বা গ্রামীণ ফাউন্ডেশন বা ডক্টর ইউনূসের সাথে যাদের যে সম্পর্ক আছে, বা মনে করুন একটি অঞ্চল থেকে চিটাগং থেকে যারা আছেন তাদেরকে হচ্ছে ক্যাবিনেটে ভর করতে দেখলাম। এবং তারপর দেখলাম যে জামাতের পুনরুত্থান, তারপর আমরা দেখলাম এনসিপিকে একটা কিংস পার্টি হিসেবে করার চেষ্টা করা, তারপর নানান রকমের ব্যালেন্সিং, আর এখন তো ইলেকশন হলো, ইলেকশনের পর এটা হলো। দেখুন কিছু কিছু জিনিস মানুষের মৌলিক চাহিদা এখনও মানে এখানে হচ্ছে যে এখন আনআনসার্ড আছে। যেমন মানুষ চেয়েছে হচ্ছে ভালো মতো খেয়ে পড়ে থাকার জন্য এখানে একটা সুন্দর ব্যবস্থা, কিন্তু মূল্যস্ফীতি এখনও এখানে কন্ট্রোল করা যায় না, জিনিসের দাম হু হু করে বাড়ছে, পানি, গ্যাস, ইলেকট্রিসিটি বিল, রাস্তাঘাটের অবস্থা, আমি কিন্তু একদম ছোট সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা বলছি, আইন শৃঙ্খলার অবস্থা, ওই আইন শৃঙ্খলা অবস্থার অবনতি কিছুটা হলেও রুখে দাঁড়ানো গেছে, তো পুরোপুরি যায় নাই, চাঁদাবাজি পুরোপুরি যায় নাই। দেখুন, বা হচ্ছে যে সরকারের যে সুশাসন যেগুলো আমরা বলবো, যেখানে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা এখানে যে সরকারি যে অফিসগুলো যেগুলো আছে সেখানে আমরা যে গুণগত মান, সেবার মান কি উন্নত হয়েছে নাকি না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেন বা এখানে প্রথম যে 5 মাস বিএনপি বলেন,
কিছু উন্নতি হলেও আমরা কিন্তু পুরোটা পাই না। এবং তার সাথে সাথে যেটা হয়েছে যে ইতিহাসকে পুনর্লেখন করা, পুনর্বিশ্লেষণ করার একটা চেষ্টা এবং অপচেষ্টা দুটোই চলছে। কিন্তু দেখুন এটা কিন্তু এটা জুলাই 2024, এখানে জুলাই অগস্টে 2024-এর উপরে যেখানে একটা ন্যারেটিভ তৈরি করার যে একটা চেষ্টা করা হচ্ছে, তো এখন আমি বুঝি না যে আমরা হচ্ছে যে এখানে হয়তো কেন এইগুলো এতগুলো কেন ন্যারেটিভের দরকার আছে। আমরা তো একই দেশের লোক। আমাদের এখানে যদি আপনি ওইভাবে চিন্তা করেন, ইতিহাসে কত পিছনে যাবেন, পলাশির যুদ্ধ আছে, আপনার সিপাহী বিপ্লবও আছে, 1905 সালে বঙ্গভঙ্গ আছে, 1947 সালও আছে, 1969 আছে, 1952 আছে, 1971 আছে, 1990 আছে। তার সাথে হচ্ছে ওটার সাথে হচ্ছে এটা ন্যাচারাল প্রোগ্রেশন হচ্ছে 2024। এইভাবে যদি চিন্তা করি জিনিসটা সহজ হয়, কিন্তু এইভাবে তো মানুষ চিন্তা করবে না। কেননা আমরা এখন বলছি হচ্ছে যে 1971 ভুল, আমরা বলছি হচ্ছে যে এখন আমাদের ন্যারেটিভের মধ্যে আওয়ামী লীগের মানে কি জন্ম ইতিহাসটাই ভুল? অনেকটা এক অংশে তো ওইভাবে ন্যারেটিভটা এখানে 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 বিষয় এখানে এখানে পেশ করার সামনে চেষ্টা করা হচ্ছে, বা আওয়ামী লীগের কিছু এখানে হচ্ছে নেতৃবৃন্দর দোষের জন্য আমাদের দেশের ইতিহাসটাকে আমরা কেন বর্জন করব। এখন এই প্রশ্নগুলো তো আমাদেরকে এখানে করতে হবে। সরকারেরও আমি দেখব যে আরও প্রোঅ্যাক্টিভলি এখানে হচ্ছে যে ন্যারেটিভটা সেট করার জন্য তাদের ভার্সনটা দেওয়া উচিত। আমরা তো মাঝে দেখলাম যে কি গ্যাসের এখানে অপচয় রোধ করে যে শিখা অনির্বাণের এখানে এটা বন্ধ করে দেওয়ার একটা প্রথমে অ্যানাউন্সমেন্ট হলো। তারপর সমালোচনার ঝড়ের পর আমি বলবো সরকারকে সাধুবাদ জানাবো যারা অন্তত ওরা রেকটিফাই করেছে। এবং শিখা অনির্বাণ তো হচ্ছে বিএনপির আমলে এটা যতদূর আমার মনে হয় এটা সেট আপ করা হয়েছিল। তো মুক্তিযুদ্ধের একটা লেগেসির সাথে কিন্তু বিএনপি সংশ্লিষ্টরা আছে, এই জন্য কিন্তু অনেকে বিএনপির প্রতি কিন্তু এখানে একটা সফট কর্নার আছে, ভোট করেছে। এবং এই ন্যারেটিভটা কিন্তু এখন হচ্ছে যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি কি, ওটার ধ্যান ধারণা কি, এটাকে কিন্তু খোলাসা করে বলার জন্য কিন্তু দায়িত্ব কিন্তু সরকারের। মাসুদ যেটা বলছেন যে বিএনপি এখনো লক্ষ্যহীন, আংশিকভাবে আমি কিছুটা হলেও আমি অ্যাগ্রি করব। কেননা এতকাল বিএনপি যেটা বেনিফিট করেছিল যে যেটা আওয়ামী লীগের এজেন্ডা তার বিপরীতে আমরা আছি, তাহলে মানুষ আমাদের ভোট দিবে। বা আওয়ামী লীগের প্রতি আপনি যদি অসন্তুষ্ট হন, আমরা দেখেছি হচ্ছে 91 সালে বলুন বা 2001 সালে বলুন, মানুষ হচ্ছে যে আমি যে আওয়ামী লীগের যে ঘরানার রাজনীতির বিরুদ্ধে মানুষ হচ্ছে বিএনপিকে ভোট দিচ্ছে। কিন্তু এখন তো আওয়ামী লীগ মাঠে নেই, এখন মাঠে আছে হচ্ছে এককালে হচ্ছে বিএনপি যে কোয়ালিশন পার্টনার যে জামাত, যারা এখানে হচ্ছে যে পলিটিক্যাল ইসলাম বা ইসলামিস্ট পলিটিক্সে যারা বিশ্বাসী, আপনি যেভাবে বলেন। এবং এখানে যদি বিএনপি যদি ভারতের ব্যাপারে হচ্ছে একটা অবজেক্টিভ অ্যাসেস মানে যদি বলে যে আমরা হচ্ছে এখানে কিছু কিছু ব্যাপারে ভারতের কোঅপারেট করব বা কম্পিট করব, কিন্তু জামাত জানে যে এখানে হচ্ছে মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি একটা এখানে রাগ আছে, বিদ্বেষ আছে, ওটাকে ফ্যান করা। তো আইডেন্টিটি পলিটিক্সে এখানে হচ্ছে যে বিএনপি চেয়ে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে জামাতে। তো জামাতের বা এনসিপি যে নতুন এই যে ন্যারেটিভটা আছে তার বিপরীতে বিএনপির এখানে হচ্ছে 21st সেঞ্চুরিতে, একবিংশ শতাব্দীতে 2026 সালে এখন কি একটা আইডিওলজি নিয়ে করতে হবে যেটাকে হচ্ছে মানুষ, সাধারণ মানুষের সাথে একটা কানেকশনটা হয়। এখনও বোধহয় বিএনপি এখনও ওয়ার্ক ইন প্রগ্রেস, এটা এখন পুরোপুরি এখন খুঁজে বের করতে পারে নাই। মাসুদ, একটা ব্যাপার হচ্ছে যে আমরা আসলে যত কিছুই বললেন একই তো, আমি তো এই 6 মাসের আগে যা বলতাম এখন 6 মাস পরে আবার বলতে শুরু করেছি বা আপনারা বলছেন। আসলে আমরা যাচ্ছি কোথায়? ট্রেনটা কি লক্ষ্যচ্যুত হবে নাকি আমরা গন্তব্যে পৌঁছাবো? দেখেন এখনো 6 মাস হয় নাই, না, আমরা 6 মাস যাক, কারণ এরা তো আসছে 60 মাসের জন্য। ইয়া তার মধ্যে 6 মাস যাওয়ার পরে আমি একটু দেখতে চাই যে ওনারা আসলে কি করেন, ওনারা উপলব্ধি করতে পারবেন কিনা। আমি সরকার প্রধানের উপরে এখনো আশাবাদী, কিন্তু মাঝে মাঝে একটু মানে মন টন খারাপ হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ছোটবেলায় আমাদের বাবা মা যারা ছিলেন, তো ওনারা আমাদেরকে বলতেন স্কুল থেকে আসার সময় বন্ধু বান্ধব আছে, তবে একটা জিনিস খেয়াল করবা, এমন কারোর সঙ্গে ঘুরবা না। তুমি হয়তো ভালো, কিন্তু মানুষ কিন্তু বিচার করবে তুমি কার সঙ্গে ঘুরতেছো। রাইট। মানে বন্ধু বান্ধব দেখা, তোমার সঙ্গী সাথী দেখা মানুষ কিন্তু তোমাকে বিচার করবে, কিন্তু কেয়ারফুল থাকবা। তো এই শিক্ষাটা আমাদের সবারই আছে, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার আজকে দেখলাম ইউনূস সাহেবকে নিয়ে উদ্বোধন করতে গেলেন। তো উনি কি এটা মাথায় রাখছিলেন উনি কার সঙ্গে যাচ্ছেন এবং যার সঙ্গে যাচ্ছেন তার কি ইমেজ এই মুহূর্তে বাংলাদেশে? তাহলে হয় উনি এটা জানেন না, মানে ইউনূস সাহেবের ইমেজ সম্পর্কে ওনার কাছে কোনো ধারণা নাই।
তাহলে এই অজ্ঞতা আমাদের জন্য পেইনফুল। আর যদি জানেন কিন্তু আমি এটা মানি না, এই অধ্যত্ব আমাদের জন্য আরো ভয়ঙ্কর। তো দুটোর কোনোটাই আমরা খুশি হই নেই। ওটা ওই কারণে হতে পারে যে ইউনুস সাহেব তো ওই জাদুঘর ইউনুস সাহেব কি জুলাই আন্দোলনের সঙ্গে ছিল? না, ছিল না, কিন্তু তাহলে উনি সে তো কি? ওই জাদুঘর তৈরিতে উনি একটা ভূমিকা রেখেছেন। তো ভূমিকা সময় তাহলে ফারুকিও রাখছে, সবাই রাখছে, কে রাখে নাই? উনি কি ইউনুস সাহেব কি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের যে এতগুলি এত বড় একটা বিপর্যয় গেল মাঝখানে, এত এত বাচ্চারা মারা গেল হামে, উনার কারণে। উনি একজনের জন্য শোক প্রকাশ করছেন, একদিনের জন্য শোক প্রকাশ করছেন। এই ধরনের একটা নিষ্ঠুর অমানবিক লোককে সঙ্গে নিয়ে যখন ওখানে যান উনি কি করতে পারছেন? ইউনুস সাহেব কি এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে পেরেছেন? উনি তো বলতে পারতেন। উনি যখন ওনার 666 কোটি টাকা কর মাপ, যেটা ওনার যাইতো, হাইকোর্ট রায় দিয়ে দিছে না, তো ওটা তো ওনার চলেই যেত। উনি বলতে পারতেন যে আমি এই টাকাটা নেব না, আমি এই টাকাটা এই আহতদের চিকিৎসার জন্য দেব। দিচ্ছেন? চিকিৎসা দিতে পারেন। এই আহত লোকগুলি হুইল চেয়ার নিয়ে যমুনার সামনে রাতের বেলা যে অবস্থান ধর্মঘট করছে, এই হলো ইউনুস সাহেবের মানবিকতা। তাকে আপনি নিয়ে গেছেন জুলাই জাদুঘর উদ্বোধন করার জন্য, একটা চালিয়াত টাইপের লোক সে, ওখানে যে আবার বড় বড় আলাপ করে। তো এইগুলি উনার প্রতি আমার কোনো ব্যাপার না ভাই। উনাকে আপনি হাজার চেষ্টা করলেও এদেশের মানুষের মনে আর পজিটিভ ইমেজ ওনার দাঁড় করতে পারবেন না। তো সেই অসম্ভব কাজ সম্ভব করার দায়িত্ব নিছে আমাদের প্রধানমন্ত্রী। না, এটাও তো উনি কি যেহেতু বলবো বলেন, সৌজন্যতাও হতে পারে। সৌজন্যতা দেখানোর লোক উনি ছাড়া কেউ নাই। প্রয়োজন ছিল এটা? ওখানে ওই সময় তাহলে উনি তো তাহলে ইয়ে কেন না কেন, সাবেক প্রেসিডেন্ট কেন না কেন, শাহাবুদ্দিন সাহেব টানতো, সমস্যা কি? উনারা বলে এটা হয়েছে। এইটা যে হয়েছে যে আইনের মাধ্যমে, ওই আইনের অধ্যাদেশ তো উনি সাইন করছে, আনলো না কেন? যাই হোক, এইগুলি কয়ে লাভ নেই রে ভাই। আপনি হয়তো ইমেজ রক্ষার জন্য চেষ্টা করতেছেন, করেন, সমস্যা নাই। আমিও ইমেজ রক্ষার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করতেছি কি জিনিসটা, যে মানুষ ভাবতে চায় যে এই গভর্নমেন্ট ইউনুস গভর্নমেন্টের পদাঙ্ক অনুসরণ করছে না, তাই তো হওয়া উচিত। এটা মানুষ ভাবতে চায়। কিন্তু উনি মানুষকে বারবার বলতে চাচ্ছেন আমরা ওদেরই ধারাবাহিকতায় চলছি। এটা হয়তো কৃতজ্ঞতা বোধ থেকে। এটা যদি উনি এই দেশে ক্ষমতা আসছেন, উনি কি কৃতজ্ঞ থাকবেন জনগণের কাছে নাকি ইউনুস সাহেবের কাছে? না, ইউনুস সাহেব গেছে না, তাহলে ওনার এটা কৃতজ্ঞতা বোধের কি আছে? যেহেতু একটা নির্বাচন ওনাকে অনুষ্ঠানে নির্বাচন কি ইউনুস সাহেব দয়া করে দিচ্ছেন? ভাই সেটাই। নির্বাচন উনি তো চাপে পড়ে দিচ্ছেন। এই নির্বাচন পারলে উনি দিতই না। আজীবন উনি বলে নাই, মানুষ বলে 50 বছর থাকো, এটা উনি শুনছে। উনি ছাড়া আর কেউ শুনে নাই। 5 বছর থাকতে চেয়েছিল। 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 50 বছর থাকেন, এটা উনি তো বলছে ভাই। বলছে, শুনছে। তো এই লোকটা শুনতে চায়, শুনছে 5 বছর, শুনতে চায় 50 বছর। তো সেই লোক কি আপনার নির্বাচন দিছে খুশি হয়ে দিছে? চাপে পড়ে দিছে, পেদানির ভয় দিছে। এগুলি কয়ে লাভ নাই। মাসুদ, অনেক ধন্যবাদ আপনাকে। জি না, যেটা হচ্ছে যে আপনি রাজনীতিতে গতি প্রবাহ লক্ষ্য করছেন। জি, রাজনীতি থাকবেই, যে বিরোধিতা থাকবে, এটা সেটা। যেটা মাসুদ বলছিলেন যে একটা কেকের জন্য সবাই লড়াই করছে, আসলে তো সত্যি কেক কথা। পুরোটা না, এক টুকরো। একটা ছোট অংশ, ওটা নিয়ে এখানে হচ্ছে যে করছে। তো এইটার এই ভাগ বসাতে যাইয়া আসল কেকটাই উদাও হয়ে যায় কিনা। আসল কিক তো 70% তো এমনি উধাও হয়েই গেছে। আচ্ছা। কেননা আপনি যদি দেখেন এই 16 বছরে আপনি যে আকারে দুর্নীতি করা হয়েছে, যে আকারে আপনার এখানে ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ভুল এখানে হচ্ছে আপনার গভর্নমেন্ট পলিসি নেওয়া হয়েছে, এই যে বড় বড় যেখানে মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের এখানে যে কস্ট বেড়ে গেছে, এটার জন্য বিদেশ থেকে ধার করা হয়েছে এখন এই, এবং তার সাথে সাথে IMF এর লোন নেওয়া হয়েছে। এই যে ভুল যে সিদ্ধান্তগুলো, বা এখানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুল সিদ্ধান্ত নেওয়া, এবং অনেকগুলো কন্ট্রাক্টে আমরা গেছি, যেমন আদানির ডিলটা, যেখান থেকে আমরা বের হতে পারবো না। ইন্টারন্যাশনাল এখানে তখনও বলেছিলাম যে এইটাকে আমরা আন্তর্জাতিক কোর্টে আমরা এখান থেকে এটা খারিজ করতে পারবো না। এইরকম একটা সিচুয়েশনে সরকার ইন্টারিম গভর্নমেন্টে হাত বাঁধা ছিল। তারপর আবার ইন্টারিম গভর্নমেন্টে আবার বলতে হবে কেন মানুষ এখন এই জুলাই এবং অগস্টের ব্যাপারে, যদিও বা মানুষ বেশিরভাগ দেশের জনসংখ্যা এখানে হচ্ছে সাপোর্ট করে, সাধারণ মানুষ সাপোর্ট করে, কিন্তু
এটার পর তো হচ্ছে যে ট্রানজিশন ফেজে তো মিসম্যানেজমেন্ট হয়েছে, মব ভায়োলেন্স বলুন বা হঠাৎ করে হচ্ছে যে ধর্মান্ধ এখানে একটা উন্মাদনা সৃষ্টি করা, ফার রাইটকে এখানে একটা প্রশ্রয় দেওয়া, বা আপনি যদি জঙ্গিদের এখানে একটা বাংলাদেশে আবার ঘাঁটিতে আবার মাথাচাড়া দেওয়া, এগুলো তো সব উঠে আসছে তো মিডিয়াতে, বা সংখ্যালঘুদেরকে এখানে একটা নিরাপত্তাহীনতার একটা এনভায়রনমেন্ট বা একটা পরিবেশ সৃষ্টি করা, প্রতিবেশীদের সাথে আমাদের দরকারের চেয়ে বেশি আমাদের উস্কানিমূলক আচরণ করা যাতে একটা সংঘাত বা সৃষ্টি হতে পারে। আমি বলছি না প্রতিবেশীরাও হচ্ছে যে দুধে ধোয়া, কিন্তু এখানে হচ্ছে দুটো দেশেই এখানে বা এই সমস্যাগুলো আছে। এখন এতগুলো সমস্যা কিন্তু এই সরকার বর্তমান যে এখানে নির্বাচিত সরকার যেটা ইনহেরিট করেছে, তো ইটস ডিফিকাল্ট। এখানে একই হচ্ছে যে অর্থনীতির গতি এখানে হচ্ছে যে আমরা এখন ঘোরানোর জন্য এখন যথেষ্ট 2 থেকে 3 বছর লাগবে। তারপর তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, ইলেকট্রিসিটির দাম বাড়ছে, আবার হচ্ছে যে গোদের উপর বিস্ফোরণ, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে সবার পরটা এখানে শুল্ক বসিয়ে দিচ্ছেন, হরমুজ প্রণালী এখানে বন্ধ হয়ে গেছে, লোহিত সাগর এখানে ডিসরাপশন হচ্ছে, তেল গ্যাসের সরবরাহ বন্ধ, সাপ্লাই চেনে ডিসরাপ্টেড। আমি আপনাকে বলছি সার্বিক পরিস্থিতি একটা সরকারকে তো এখানে মাথাচাড়া দিয়ে উঠতে সময় লাগছে। এবং প্রধানমন্ত্রী একটা জিনিস ভালো যে উনি চাইছেন হচ্ছে অ্যাটলিস্ট উনি ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন অন্তত যে একটা রাজনীতিক এখানে গুণগত এখানে হচ্ছে মানটা একটু উন্নত হোক। সেই চিন্তাতেই যদি উনি এখানে জামাতের সাথে অন্তত উনি সৌজন্যমূলক এখানে আচরণ করছেন, বা ব্যক্তিগত আক্রমণক থেকে এখানে করছেন, এনসিপিকে গুরুত্ব দিচ্ছেন, বা ডক্টর ইউনূসের সাথে এখানে অন্তত এই সখ্যতাটা বজায় রাখছেন। কিন্তু এর মধ্যে কিন্তু আছে মানুষের কিন্তু সাধারণ মানুষের অর্থনৈতিক ভোগান্তি যেটা হচ্ছে, সাধারণ মানুষের যে এখানে এই রাস্তাঘাটে যে আপনার এখানে করুণ দশা, এই 2 মাস পর পরই নতুন করে হচ্ছে পাইপলাইন এখানে কাটা হচ্ছে, বৃষ্টির মৌসুমে এখানে হচ্ছে পানি জমে আছে, ট্রাফিক জ্যাম বাড়ছে, এই যে ইলেকট্রিক ব্যাটারি রিক্সাগুলো চলে আসলো এবং লাস্ট 2 বছরে এখানে করেছে, সবগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে অবৈধ এখানে ইলেকট্রিসিটি লাইন থেকে এখানে এগুলো নেয়, ট্রাফিকের শৃঙ্খলা ভেঙে গেছে, আইন শৃঙ্খলার অবস্থা এখনও অতটা সন্তোষজনক না। বৈদেশিক বিনিয়োগ আমরা আনতে চাচ্ছি, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সি যেগুলো আছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, মুডিস, ফিচ, সবগুলো হচ্ছে বাংলাদেশে আপাতত নেগেটিভ রেটিং দিচ্ছে। তার মানে কি বাংলাদেশের উপরে যদিও বা পোটেনশিয়াল আছে, কিন্তু এখনও ওই পোটেনশিয়াল অনুযায়ী ওখানে অ্যাচিভ করতে পারে। জুলাই অগস্টের একই কাহিনী, এই যে আন্দোলন তো করলো সবাই মিলে, গুটি কয়েক লোকজন এখানে এসে বলছে যে আমরাই হচ্ছে আন্দোলনকারী, জুলাই চার্টার যদি না দেওয়া হয় তাহলে দেশটা এখানে হচ্ছে যে আমরা হচ্ছে আবার রাস্তায় নামবো। এটা কি মানে ক্ষমতায় যাওয়ার জন্য আমি যতদিন যেতে না পারবো আমি এখানে অস্থিতিশীলতা সৃষ্টি করবো? এটাই তো এখানে আমরা দেখতে যাচ্ছি। তো আমরা তো বলছি না শুধু বিএনপি আছে, একটা আমাদের বড় অ্যাসেট হচ্ছে যে 18 কোটি লোক মিলে এখানে হচ্ছে নির্বাচনে এখানে করে, যা আমাদের এখানে আমাদের ইলেকটোরাল লিস্টে যারা ছিল, বিএনপি বলেন বা এই জামাত বলেন, এনসিপি, সবাইকে এখানে ভোট দিয়ে নিয়ে আসা হচ্ছে। আর এই সাংসদদের দায়িত্ব হচ্ছে 5 বছর দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যা আছে, ভূ রাজনৈতিক সমস্যা আছে, আবার হচ্ছে যে ভারতে এখানে শেখ হাসিনা এবং হচ্ছে আওয়ামী লীগের যেখানে বেশ কিছু শীর্ষস্থানীয় এখানে নেতৃবৃন্দ আছে, তাদের সাথে এখানে একটা টেনশন আছে এখানে, যে দেখে আমরা নিয়ে আসতে পারবো না কিনা। তো এর মধ্যে জুলাই, আর এমন তো না যে সংস্কার হচ্ছে না, সংস্কারের প্রসেসটা স্লো। সরকারের অনেকগুলো মানে আমি নীতির সাথে আমি একমত নই, এটাকে ব্যক্তিগত নাগরিক হিসেবে আমার তো কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নাই, যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো, যে খারাপ কাজ করবে তাকে সমালোচনা করব। কিন্তু জুলাই চার্টারের নামে আবার আমি রাস্তায় নামতে হবে, আবার অস্থিতিশীলতা করতে হবে, তাহলে আমরা এগুলো করছি কাকে আনার জন্য? এটা যদি আমরা যারা এখন যে আমি দেখেছি বিরোধী দল, সরকারি দল সবাই বলছে দেখো শেখ হাসিনা কিন্তু ফেরত আসতে পারে, আওয়ামী লীগ আবার কিন্তু এখানে মাথাচাড়া করতে হবে। আওয়ামী লীগের সবাই তো খারাপ নয়, কিন্তু এখানে হচ্ছে যে আপনারা তো নিজেদের মধ্যে মারপিট করে ওইরকম সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। কেননা জুলাই চার্টারের তো এখানে সংসদে এখানে ইমপ্লিমেন্টেড হবে, তো এইটার জন্য বারবার হুমকি দেওয়া। এখন আমরা দেখছি জামাতের আমির বলছেন, এনসিপির এরা বলছে, এবং সরকার থেকে ক্লিয়ারলি কমিউনিকেট করুক, নাহলে মানুষ তো ইলেকট্রাল ডেমোক্রেসির উপর তো এখানে মানুষের আশা ভরসা চলে যাবে। অনেক ধন্যবাদ। আমি জামাত আমিরের কথা বলছিলেন, মাসুদকে জিজ্ঞেস করি যে দেশের 12টা বাজবে আর আমরা আঙ্গুল চুষবো, এটা হবে না, এটা জামাত আমির বলেছেন, আপনি কিভাবে দেখেন? ভালো কথা তো, ভালো কথা। আমি তো ওনাকে সমর্থন করি। দেশে যদি 12টা বাজে তার আঙ্গুল চুষবেন কেন? হ্যাঁ, তো কি করবেন? তাই না? আপনি ওটাকে বাড়াই দিয়ে 1টা বাজাবেন, কি করবেন? এছাড়া শুনেন, কোশ্চেনটা হলো কি দেশের 12টা বাজতেছে কেন? আগে এই পয়েন্টটা আসেন ভাই। আপনি বলতেছেন দেশের 12টা বাজলে আপনি আঙুল চুষবেন না, খুব ভালো কথা, আমি খুশি আপনার উপর। বাট আমার প্রশ্নটা হলো
দেশের 12টা বাজাচ্ছে কে? সেখানে কি আপনার কোনো ভূমিকা নাই? আপনি বিরোধী দলের নেতা, অবশ্যই আছে। আপনার কি কোনো ভূমিকা নাই? এই 12টার মধ্যে ধরলাম সরকারি দল বেশি বাজাইছে, সরকারি দল 10টা বাজাইছে, আপনি 2টা বাজাইছে, যোগ করলে 12টা বাজছে। আপনার তো ভূমিকা আছে। আমি বরং বলি যে এই সরকারি দল বিরোধী দল মিলে যদি 12টা বাজায়, আমরা জনগণ আঙুল চুষবো না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওইটা আপনারা মাথায় রেখেন, মানে এভাবে বলেন যে আমরা যে দেশের 12টা বাজাচ্ছি, জনগণ কিন্তু আঙুল চুষবে না, জনগণ আমাদের ঘাড়ে ধরবে। না ওয়েল, ওইভাবে ধরেন, তাহলে আপনারা সংশোধন হতে পারে। কি করতেছেন? এই যে গত 2 দিন ধরে আমরা গতকালকে দেখলাম ঢাকা শহরের 3টা জায়গায় যে মারামারিটা হলো, এই মারামারিতে আপনার ভূমিকা কি? আপনি শফিকুর রহমান সাহেব, আপনার দলের ছাত্র সংগঠনের কি ভূমিকা? কোনো ভূমিকা নাই। আপনারা আইন জারি করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র রাজনীতি চলবে না, বলতেছেন আপনারা। আচ্ছা, ভালো কথা, এই জন্য আপনি ছাত্র দলকে মানে কোনো হলে কমিটি করতে দেন নাই, না স্পেসই দেয় না। ফাইন। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে কি আপনারা নাই? ছাত্র শিবিরের পোলাপান্ডা বিভিন্ন কমিটি, ডিবেট কমিটি, অমুক কমিটি, তারপরে আপনার রক্তদান কমিটি, Yeah. এই বিভিন্ন কমিটির মাধ্যমে আপনারা আছেন। এমনকি টয়লেট কমিটি, সেরকম কমিটি, ওখানেও আপনারা আছেন। ওই সমস্ত জায়গায় মিলে পুরো ইউনিভার্সিটিকে আপনি দখল করে রাখছেন, আর অন্যদেরকে ঢুকে দেবেন না। তো ওই লোকগুলি কারা? আপনাদের না? সাদিক কায়েম ইলেকশন করছে শিবিরের প্রার্থী না, অন্য প্যানেলের প্রার্থী, কিন্তু সে শিবিরের সভাপতি। এই বিষয়গুলি কি ভাই? বাঙালির হাইকোর্ট দেখেন আপনারা। তো আমার কথা হলো কি, যে মানে আপনারা মুনাফেক তো আপনারা বলেন একটা, কয় না একটা, বলেন আমি শিবির না, কিন্তু আপনি শিবিরের এক কামনা করতেছেন রাজশাহী ইউনিভার্সিটিতে। এই যে কতগুলি ছেলে মানে অধ্যত্ত কি বেলচা নিয়ে মারামারি করতে আসে, বলে আমি শিবির না, সবাই জানে সে কি। ঠিক। তো এদের ব্যাপারে কিছু, মানে আমি খুব দুঃখিত যে আমাদের সরকারের উপর, আমি এদের উপর দুঃখিত। কারণ দেখেন, জামাত করুক, যেই করুক, দেশে যদি একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়, এটাকে নিয়ন্ত্রণের দায়িত্ব তো সরকারের। সরকার করতেছে কি? কিন্তু সরকার তো মাত্র শুরু করলো। শুরুটাই কি করলো বলেন না? আচ্ছা। ওনার শুরুর আমলে যদি ঘরে আগুন ধরে, তো উনি কি হাত পা গুটে বসে থাকবে না আমি মাত্র শুরু করছি, আমি এখন পানি টাইনি দিয়ে আগুন নিবাবো না, এটা বলবে? তো উনি কি করছে? শুরুতে উনি কি করতেছেন আপনি বলেন? রাজশাহীতে যারা পিটাইলো তাদের কিছু হলো না, যাদেরকে পিটাইলো তাদের নিয়ে ধরে গেল, পুলিশ নিয়ে গেল, মামলা করতে গেল, মামলা নিল না, তদন্ত করো পিআইবি তদন্ত করতেছে আল্লাহর নাম নিয়ে, কবে শেষ হবে একে জানে, হবে কিছু হবে না। এতে কি হয়? এতে 2টা ঘটনা ঘটে। একদিকে সরকার যে একটু দুর্বল সরকার, এটা একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায় যে এটা আসলে একটু দুর্বল সরকার। আর দ্বিতীয়ত কি পায়? যে এই সরকার ওদেরকে ভয় পায়। ওই আম্মার টাম্মার আছে না যেগুলি, ওগুলিকে এই সরকার ভয় পায়। এটা যদি একটা প্রমাণ হয়ে যায়, তাহলে তো হয়েই গেল। তখন ওই যে 12টা বাজারে আঙুল চুষবো কি চুষবো না, এটা বলে আবার ভয় দেখায়। মাসুদ, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, বহু রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলেছেন, দেখেছেন, মানে পাবলিক মিটিং কভার করেছেন। তখন রাজনীতির ভাষা ছিল একরকম, আজকে তো পুরোটাই বদলে গেছে। এইটা হলো জানেন, আমরা ওই যে আপনার 24-এর পরে আমরা প্রায় কিন্তু শুনতাম যে এই স্টুডেন্ট লিডার বললো যে আমরা রাজনীতিতে নতুন বন্দোবস্ত নিয়ে আসবো। তা আমি না অনেকদিন চিন্তা করছি নতুন বন্দোবস্ত জিনিসটা কি। তারা তো আগের মতোই চলতেছে, চুরি চামারি আগের মতোই করে। রাষ্ট্র মেরামত সম্পর্কে আপনার ধারণা আছে? মেরামত করবে, আবার নতুন বন্দোবস্ত আনবে। তো Right. পরে আমি অনেক গবেষণা করে বের করলাম, গবেষণা আমার কাছে মনে হলো কোনো মানে কুল কিনারা না পাইয়া মনে হলো এই যে গালাগালি করে না, এইটাই বোধহয় রাজনীতির নতুন বন্দোবস্ত। আল্লাহ, এই গালাগালি আগে ছিল না। না তো আমরা এই রাজনীতি তো চিনি না, এখন দেখতেছি এরা গালাগালি করে। এইটাই হলো আমার বিবেচনায় নতুন বন্দোবস্ত। তো আমি আসলে নতুন বন্দোবস্তের ব্যাপারে আতঙ্কিত। আতঙ্কিত। অনেক ধন্যবাদ। আপনি কি আতঙ্কিত? আতঙ্কিত না, বাট এখানে আশঙ্কা আছে। কিরকম? কেননা এইটা দেখুন, এই জুলাই অগস্ট 2024 সালের পর আমার একটা কথা মনে পড়েছে যে সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, তো এখন হচ্ছে ফেলিয়ার হ্যাজ নান। তো এখন হচ্ছে যেহেতু এটা এখানে এইখানে সাধারণ মানুষের সাধারণ ছাত্রদের এখানে সবার এই সংগ্রামে এখানে যে এই হাসিনার যে এখানে অপশাসনটা অপসারিত হয়েছে,
কিন্তু তারপর কিন্তু অনেকেই এখানে লাইমলাইটে দাঁড়িয়ে গেল, কাউকে মাস্টারমাইন্ড বলা হলো, এবং ঘটা করে বলা হলো, কিছু লোককে এখানে সামনে নিয়ে আসা হলো, এবং আমরা দেখলাম যে এটা অদ্ভুত একটা এখানে সংযোগ হলো যে ফেল্ড কমিউনিস্ট আইডিওলগস যারা এককালে বাম ঘরানার এখানে ছিল এবং যাদের মোটামুটি কোনো প্রভাব বিগত 2-3 দশকে ছিল না, এবং আল্ট্রা রাইটিস্ট বা আল্ট্রা ইসলামিস্ট, তাদের মধ্যে এখানে একটা সংমিশ্রণে হয়ে দেখলাম যে নতুন বন্দোবস্তের চেষ্টা করে অনেকগুলো সংস্কার করার নাম করে এখানে কমিশন হলো ইত্যাদি হলো, এবং সুশীল সমাজের কিছু লোক আছেন যারা এমনি হয়তো বা মানে ওয়েল ইন্টেনশন বা অমায়িক, কিন্তু তাদেরকে নানান সময় দেখেছি আমরা যখনই হচ্ছে একটা ইন্টারিম বা ট্রানজিশন স্টেজে আছে, তারা সংস্কারের এখানে একটা দোকান খুলে বসে থাকলেন, এবং এতগুলো সংস্কার করার চেষ্টা করা হলো কিন্তু মৌলিক সংস্কারটা হলো না, যে আমাদের মধ্যে একটা রিকনসিলিয়েশন হলো না। এই যে আওয়ামী লীগের প্রতি যেখানে মনে করেন যে আগে যে ট্র্যাডিশনাল 25-30% লোক যে একটা ইলেকট্রাল বেস ছিল, শেখ হাসিনা তো পালিয়ে গিয়ে নিজেকে বাঁচিয়েছেন, কিন্তু উনি তো বিপদে ফেলে দিয়েছেন হচ্ছে যে আওয়ামী লীগের যে সাধারণ নেতা কর্মীদের, হ্যাঁ, এবং ওনার শীর্ষস্থানীয় নেতৃকর্মীরা কোনোদিন এখানে হচ্ছে যে কোনো ধরনের এখানে অনুশোচনা ব্যক্ত করেন নাই, যে জুলাই অগস্টে এটার পর বা অনুতাপ ঘোষণা করেন বা ক্ষমা চাওয়া তো পরের কথা, কিন্তু এক ঘরানার রাজনীতির লোকরা তো এখানে হচ্ছে পুরোপুরি ইলেকশন পলিটিক্স থেকে এখানে বার হয়ে গেল, এবং তার সাথে সাথে আমরা দেখলাম হচ্ছে যে এই একই যেমন শেখ হাসিনার সরকারের আমলেও যেমন ছিল হচ্ছে যে আওয়ামী লীগকে সমালোচনা করলে রাজাকার বানানো হতো, এবং এখন হচ্ছে যে তারপর আমরা দেখলাম যে জামাত বা তার চেয়েও বেশি এনসিপি যে নতুন যেখানে তরুণরা আসলো তাদেরকে নিয়ে হচ্ছে কোনো ধরনের সমালোচনা হলে ফ্যাসিস্ট নামে ট্যাগ করার এখানে একটা এই প্রচলনটা বা এই টেন্ডেন্সিটা দেখলাম। এই প্রত্যেকটাই হচ্ছে রাজনৈতিক এখানে আমার মনে করি যে সংস্কৃতি এখানে হচ্ছে এটা অপসংস্কৃতির মতো আছে। এমনকি ওসমান হাদির দুঃখজনক যেখানে এই মৃত্যুর পর কিন্তু আমরা যে মব যেখানে এখানে একটা আর্টিফিশিয়াল একটা মব রিয়াকশন দেখলাম, বা ডেইলি স্টার বা এখানে প্রথম আলোতে আগুন দেওয়া হলো, ছায়ানট বা উর্দিচিতে এখানে অগ্নিসংযোগের কাহিনী হলো, এটা খুব প্রি প্ল্যান্ড এখানে একটা আমার কাছে মনে হয় যেখানে ইলেকশনের আগে যদি এখানে এটা এবং এখন এটারও এখন পুরোপুরি সুষ্ঠু তদন্ত হয়নি। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিএনপির চেয়েও বেশি সরকারের, যেটা বিএনপি একটা আর বিএনপির নেতৃত্বে এখানে যে সরকারটা করা হচ্ছে, সরকারকে একটা জিনিস সেটা মানুষের কাছে ক্লিয়ারলি প্রজেক্ট করতে হবে যে এক, সরকার সহনশীল হতে চাচ্ছে, প্রধানমন্ত্রী চাইছেন, খুবই ভালো, কিন্তু সহনশীল হওয়া মানেই এমন না যে সরকার দুর্বল। এই মিসআন্ডারস্ট্যান্ডিং বা এই ভ্রান্ত ধারণাটাকে দূর করতে হবে এবং সরকারকে ডেলিভার করতে হবে সুশাসন। তাদের মধ্যে ক্যাবিনেটের মধ্যে বড় ক্যাবিনেট হয়েছে, অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী অ্যাডভাইজার হয়েছেন, খুব ভালো কথা, কিন্তু সাধারণ মানুষ চাইবে হচ্ছে যে আমি ঠিক আমার অর্থনীতি এখানে হচ্ছে মানে গতি প্রকৃতি ফেরত আসছে নাকি না, অল্প দামে আমি জিনিসপত্র কিনতে পারছেন নাকি না, আমার নিরাপত্তাহীনতা আমার কমেছে নাকি না। সাধারণ মানুষের কিন্তু চাওয়া পাওয়া কিন্তু খুবই বেসিক। এটা যতক্ষণ পর্যন্ত আনসার না করতে পারবে, যতক্ষণ স্যাটিসফ্যাক্টরি ডেলিভার করতে পারবে না গভর্নমেন্টকে, কিন্তু সবাই এখানে আলোচনার সমালোচনার মধ্যে থাকবে। গভর্নমেন্টকে ডেলিভার করতে হবে, এফিশিয়েন্ট লোকদেরকে যাদেরকে আছে তাদেরকে আরও এখানে ফ্রিডম দিতে হবে, আর যারা আর যারা কেপেবল নয় বা যারা হচ্ছে অহেতুক সমালোচনায় সরকারকে ফেলছে অতি কথনের জন্য, তাদেরকে থেকে সরকারকে হয়তো লাইমলাইট থেকে দূর করতে হবে। তা আমার মনে হয় সরকার এটা করবে, এবং আমার মনে হয় যে আমাদের সাধারণ মানুষদের জুলাই এবং অগস্টের যে এখান থেকে যে লেসেন্সগুলো আছে বা শিক্ষণীয় যে জিনিসগুলো আছে ওটা নিতে হবে। এটা সরকার বিরোধী দল সবার কাছে শেখা উচিত যে যদি আপনি সাধারণ মানুষের পালস না বুঝেন, সাধারণ মানুষের হয়ে যদি না কাজ করেন, তাহলে কিন্তু মানুষ আপনাকে কিন্তু বেশি দিন আপনার এখানে সাথে থাকবে না। অনেক ধন্যবাদ আপনাকে। মাসুদ, আপনি তো সরকারের সমালোচনা করেন, অনেক সরকারের সমালোচনা, না শুধু এই সরকারের কথা বলছেন, সব সরকারের সমালোচনা করেন, কিন্তু কেমন সরকার চান আপনি? সরকারের আপনি চাওয়ার কোনো সীমা নাই, কিন্তু আপনি তো আমাকে বলেন যে তুমি একটা সরকার গঠন করো, আমি করলাম, আমি সেটারও সমালোচনা করবো। আচ্ছা, কেন করবো সেটা আমি বলি। এই জিনিসগুলো কি তাহলে তো আপনি বাঁচবেন না। আপনি কি আপনার নিজের জীবন নিয়ে হ্যাপি সব সময়? আপনি জীবনে অনেক, আপনি রাতে বেলা শুয়ে ভাবেন না ওই কাজটা তো আমি ঠিক করতে পারলাম না। তার মানে আপনারা যখন সমালোচক হবেন তখনই কেবল আপনি পারফেক্ট হওয়ার দিকে যাবেন, আপনি কখনোই পারফেক্ট হইতে পারবেন না। আত্মসমালোচনা তো থাকতে হবে। কাজে সমালোচনাটা এই জন্যই করি যাতে নাকি সরকার ঠিক দিকে যেতে পারে। এটা এখন স্তুতি কিন্তু কোনো ফল দিবে না। এই দেখেন আজকে যে ঘটনাটা ঘটছে, যে জুলাই ওখানে ওই অনুষ্ঠানে একটা তথ্যচিত্র করছে, ডকুমেন্টারি, সেই তথ্যচিত্র নিয়ে হইচই পাচ্ছে। এনসিপি কি বলছে
যে এই তথ্যচিত্রে আপনারা দেখিয়েছেন যে এক দফার যে আন্দোলনটা শুরু হলো 3 তারিখে, এটা ঘোষণা করছে তারেক রহমান। খেয়াল করেন এটা কে করছে এই কাজটা? এই কাজটা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে ওনারা যে তারেক রহমানকে এক দফার ঘোষক হিসেবে আইনে উপস্থাপন করলো, এটা কি তারেক রহমান বলছিল? আমি শুনি নাই। উনি তো বলেন নাই যে আমার নাম আনো। ওনারা মো সাহেবি করতে গেছে। তো মো সাহেবি কি তারেক রহমানকে সম্মানিত করলো নাকি অসম্মানিত করলো? খেয়াল করেন জিনিসটা কিন্তু। জি। কিন্তু যদি এটা সমালোচনা ঠিকঠাক মতো হয়, যে যার যা প্রাপ্য তাকে তাই দেন। এটাই ইতিহাসের যার যতটুকু প্রাপ্য। আমাদের সমস্যা রয়েছে কি, যে তুমি কিছুই করো নাই, সব আমি করছি। আওয়ামী লীগ বলতো এই দেশে শেখ মুজিব ছাড়া কেউ কিচ্ছু করে নাই। শেখ মুজিব যখন আছে তখন তাজউদ্দিন নাই, সৈয়দ নজরুল ইসলাম নাই। আরে ভাই, খন্দকার মোস্তাকের আপনি এত খারাপ বলতেছেন, 75-এ খন্দকার মোস্তাক খারাপ। ভাই মুক্তিযুদ্ধের সময় তার একটা ভূমিকা ছিল যে রে ভাই, নিশ্চয়ই ছিল। তার যার যখন যে সে তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, Yeah. তো যার যতটুকু সারা দুনিয়াতে যে আপনি দ্বিতীয় এটা তো উনি করছেন রে ভাই, তো উনাকে আপনি একদম বাতিল করে দিবেন? সোহরাওয়ার্দী বাতিল হয়ে গেছে, তো এখন শেরে বাংলা আপনি একে সবাইকে ফজলুল বাতিল জিয়া হয়ে গেছে। রহমান উনি নাকি আইএসআই এজেন্ট ছিল বলতেছে, মানে- সেটা দিকে তো এটাও বলতেছিল। হ্যাঁ বলছে। তো এখন মানে আপনি বাতিল করে দেওয়ার যে প্রবণতাটা, এটা খারাপ। সব আপনি গ্র্যাব করতে পারবেন না, পৃথিবীর কেউ পারে নাই। ইতিহাসে যার যা ভূমিকা তাকে তার গুরুত্ব দিতে হবে। এবং এই যে দিচ্ছেন না, যে এই মোসাহেবরা যতদিন থাকবে ততদিন একটা গভর্নমেন্ট, আর যাই হোক ডেমোক্রেটিক গভর্নমেন্ট হতে পারবে না। না কিন্তু মাসুদ, আপনি তো জানেন যে এই দেশে সরকার বদলানোর সঙ্গে সঙ্গে ইতিহাসটাও বদলে যায়। হ্যাঁ, তো সেখানে যার যা প্রাপ্য কে পাবে? এটাই তো আপনি এখন আমাদের সবাইকে বলতে হবে যে ইতিহাস পাল্টেন না। আপনি ইতিহাসের কি বই লেখলেন না লেখলেন কিচ্ছু যায় আসে না। আজকের থেকে 100 বছর পরে যখন ইতিহাসটা লেখা হবে, তখন ইতিহাসটা ইতিহাসের মতোই লেখা হবে। কারা লিখবে ইতিহাস? বাইরের থেকে বাইরের লোক? না, এই দেশের লোকই লিখবে। আচ্ছা। ইতিহাসটা হলো অনেকটা যে পুকুর খনন করার মতো। আপনি একটা পুকুর খনন করলেন, ওই পানি কিন্তু আপনি এখন খাইতে পারবেন না। ওই পানিটা থিতে নিচে পড়তে হবে। এর এক পর্যন্ত অনেক কিছু করতে পারবেন, কিন্তু পানি খাইতে পানিটা খাওয়ার যোগ্য হতে হলে আপনাকে মিনিমাম কয়েক মাস অপেক্ষা করতে হবে। কিন্তু ইতিহাসটা এরকম, এই উল্টাপাল্টা চলবে, টার্মোয়েল চলবে, চলতে চলতে এক পর্যায়ে যে যখন সব থিতে যাবে, তখন মানুষ বুঝবে। যখন নাকি এই সময়ের লোকগুলি চলে যাবে, তখন আপনি বুঝবেন যে ইতিহাসটা আসলে কি, এবং ঠিকই সেটা বেরিয়ে আসবে। শুনেন, আমাদের ইতিহাসে একটা বড় কাজ হয়ে গেছে। কিরকম? সেটা হলো যে আমাদের যে মুক্তিযুদ্ধের দলিলপত্র আছে না, এটা কিন্তু একটা বড় ইতিহাসের আকর। ওটা তো আপনারা চেঞ্জ করতে পারবেন না। মানে হাসান হাফিজুর রহমান হাসান হাফিজুর রহমান যেটা করে গেছে 19 খণ্ডে, তো ওইটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। ওইটার উপরে ভিত্তি করে ইতিহাস একদিন হয়ে যাবে। কিন্তু এখন কে কি বললো না বললো কিছু যায় আসে না। না, কিন্তু মানুষ যাবে কোথায়? মানুষের মানুষ যাবে না। মানুষ এই যে এরকম কেউ হতাশ হবে, কেউ গড্ডালিকে প্রবাহে গা ভাসাবে, কেউ গালাগালি করবে, আবার কেউ চেষ্টা করতে থাকবে যার যার অবস্থানে থেকে। এবং এখান থেকে আমি আশাবাদী লোক, এখান থেকে একসময় ভালো কিছু বেরিয়ে আসবে। সমালোচনা করতে হবে, বারবার সমালোচনা করতে হবে। তোমার এটা হচ্ছে না, তোমার ও বলবে যে ভাই আমি তো কিছু ভালো করছি। হ্যাঁ করছেন, তো কিছু ভালো করার জন্য তো আপনি গেছেন, আপনি তো পুরোটা ভালো করার জন্য গেছেন। তো কিছু ভালো ক্রেডিট চাইেন না, কতটুকু খারাপ করছেন ওইটা নিয়ে আপনাকে বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। ইতিহাসের আসল চিত্রনাট্যটা কে লিখবে? সাধারণ মানুষ এবং সময় এবং কালের অবর্তনে এটাই হয়ে আসছে। কেননা যখন হিটলারও ক্ষমতায় আসছিল, তখন মানে জার্মানিতে 1933 সালে, তখন কিন্তু ওনার নাজি পার্টির যে মিডিয়া খুব এক্সপার্টিস ছিল, ওখান থেকে সব দলগুলো অটোক্রেটিক দল শিখেছে। ওরা ইতিহাস কিন্তু পুনর্লিখন করেছিল যে জার্মানি কোনো দোষ নেই, প্রথম বিশ্বযুদ্ধে আমরা হেরেছিলাম, ইহুদিদের ষড়যন্ত্র চক্রান্ত। কিন্তু ইভেনচুয়ালি কিন্তু হচ্ছে হিটলারের পরাজয়ের পর কিন্তু ইতিহাস আবার হচ্ছে নতুন করে আবার বিশ্লেষণ হয়েছে। এবং তার সাথে সাথে আমরা দেখেছি যে আমরা সবসময় জানি যে ইতিহাস লেখে হচ্ছে বিজেতারা, কিন্তু যারা বিজয়ী যারা, কিন্তু তারপরও কিন্তু 20 বছর হোক 30 বছর হোক, মানুষ কিন্তু আবার নতুন করে পর্যালোচনা করে, আলোচনা করে। তো এখন কিন্তু মানুষ এখানে 1971 সালের নিয়ে যে আলোচনাটা চলছে,
শেখ হাসিনার সরকারের আমলে আওয়ামী লীগের সময় যেটা যেটা সবচেয়ে বেশি আমি বলবো গহিত কাজ করেছিল, যে মুক্তিযুদ্ধটাকে পুরোপুরি দলীয় একটা সম্পত্তি করে ফেলেছে, যার জন্য অনেক অংশেই কিন্তু আপনি দেখবেন যে এখন এনসিপি বা জামাতের এখানে একটা ব্যাকল্যাশ হচ্ছে, সাধারণ মানুষের কিছুটা হলেও কিন্তু ওরা এখানে অ্যাটেনশনটা পাচ্ছে, কিন্তু একটা টাইমের পর আবার এটার এগেনস্টেও একটা রিয়াকশন হবে। কিন্তু এবং বাংলাদেশের লোকরা কিন্তু হচ্ছে মধ্যমপন্থী, ওরা ওদের ধর্মের প্রতি হচ্ছে যে এখানে ওরা হচ্ছে ধর্মের প্রতি হচ্ছে ওরা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তার সাথে আবার সহনশীল, এবং সংস্কৃতির ব্যাপারেও কিন্তু তাদের এখানে একটা সম্পৃক্ততা আছে। তো আমাদের এখানে কোনো এক্সট্রিমিস্ট যেটাই আইডিওলজি হোক, ন্যারেটিভ টু দ্য রাইট বা টু দ্য লেফট, এটা কোনোদিনই কিন্তু এখানে বেশি দিন কিন্তু এটা এখানে লালিত পালিত হয় নাই। এবং আমি একটা কথা বলবো যে নতুন সরকারের কাছে বা নতুন বিরোধী দলের কাছে 5 মাস তো বেশি দিন না, সাধারণ মানুষের কাছে আছে যে ইতিহাসে যার যা প্রাপ্য ওটা দেন, তাহলে কি হবে, আপনারা যখন ক্ষমতায় চলে যাবেন ইতিহাসও তখন আপনাদেরকে এখানে আমি বলবো যে হচ্ছে আপনারা তাহলে এখানে একটা আলাদা সম্মান বা মর্যাদা পাবেন। 54-55 বছর তো আমরা এই ডায়লগ এবং এই সবই তো শুনলাম, কিন্তু কোনো রেজাল্ট কেন আমাদের এখানে আমাদের কথা হচ্ছে যে আমরা যেই ক্ষমতায় যাই আমরা চাই যে নিরঙ্কুশভাবে হচ্ছে শুধু আমার ব্যক্তিত্ব আমার মতামত সবার উপর হচ্ছে ইম্পোজ করা হবে। আমরা তো আওয়ামী লীগের আমলে তো এটাও শুনতাম যে প্রত্যেক 21শে ফেব্রুয়ারির সময় এখনও মনে আছে যে শেখ মুজিব যখন উনি বঙ্গবন্ধু হওয়ার খেতাব পাওয়ার আগে উনি জেল থেকে 1952 সালে এখানে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এটাও তো এখানে, এবং খুব সিরিয়াস একাডেমিকরা এটা বলেছেন। কিন্তু এই যে মোসাহেবি করার যে প্রবণতা, এই যে চাটুকারিতা, এটা হচ্ছে প্রত্যেকটি রেজিমে আছে। এবং এটা ডক্টর ইউনূসের আমলে যখন আমরা দেখলাম যে মানুষ 000 বলে এখানে হচ্ছে অন্ধ মানে পাগল হয়ে গেছিল, যারা কিছুদিন আগে হয়তো বা মানে তারা এখনো আছে, আপনি ভিডিওগুলো আপনি এখানে দেখবেন আপনার প্রোগ্রাম 000 ফেনাবার হয়ে যাচ্ছে। তো এখন এই তারা কিছুদিন আগেও জয় বাংলা বলছিল, এখন আবার ওনারা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়ার এখানে অনেক ভালো গুণ দেখছে, হয়তো জামাতের সময় আসলে দেখবেন হচ্ছে যে মৌলানা মওদুদির ব্যাপারে ওনারা বলবেন। কিছু কিছু লোক আছে যে ক্ষমতার সাথে বদলাতে থাকেন, তো তাদের হচ্ছে ইতিহাসের উপর অবদান খুবই কম। কিন্তু আমার মনে হয় যে যার যেটা মানে এখানে আমরা এবং আমাদের সাধারণ মানুষেরও এখানে হচ্ছে যে একটা ইচ্ছা আছে যে ইতিহাস নিয়ে আমাদের সবসময় একটা ব্যক্তিগত মত থাকতে পারে, কিন্তু আমাদের তো একটা নিজেদের ইতিহাসের ব্যাপারেই তো আমাদের অস্বস্তি আছে। নিজেদের ইতিহাসের ব্যাপারে আমরা এখনো বুঝতে পারছি না। তরুণ প্রজন্মের একটা অংশ বলছে 1947, 1971, 2024, এটা কোনো এটা ভালো কিছু না। বহু দেশ স্বাধীন হয়েছে, জি, তো তারা কি ওই স্বাধীনতা নিয়ে খালি চর্চাই করতে থাকে নাকি? না, একমত আমাদের কেন হচ্ছে আমরা তো সামনের দিকে আগাতে চাই না, আমরা শুধু হচ্ছে পিছনে এখানে অজুহাত নিয়ে আমরা এখন এখানে হচ্ছে এখানে নিজেদের মধ্যে সংঘাত সামনে আগাতে দেওয়া হয় না, কোনটা ইচ্ছাও নাই, আবার এখানে হচ্ছে যে আমরা এবং আমাদের সাধনও নাই। তো আমি যেখানে আমার এখানে যে সামনে যেতে যাবে হচ্ছে এটা হচ্ছে অত্যন্ত কঠিন একটা পথ, ওটা অতিক্রম করার আমার এখানে সামর্থ্য নাই, আমার বুদ্ধিও নাই, স্বকীয়তা নাই। তো আমি কি করব, মানুষকে হচ্ছে পুরানো জিনিসের নিয়ে আমি এখানে সংঘাতে আমি আটকে রাখবো। যেই দেশে মানুষ ব্রাজিল আর্জেন্টিনার নিয়ে সংঘাত করে মানে যানহানি করে, সেই দেশে তো আমার মনে হয় না যে আমাদের খুব বেশি খুব আশা করতে, কিন্তু দেশে না আশাই করতে, কারণ একটাই দেশ আমাদের 3 জনের মধ্যে কারোরই বিদেশি পাসপোর্ট নাই, এবং আমরা এই দেশেই থাকতে চাই, এবং আমরা চাই আমাদের ছেলেমেয়েরাও এই দেশে এখানে সুন্দর মতো থাকুক। তো একটা ভালো দেশের এখানে উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য নিজেদের ইতিহাসের ব্যাপারে কমন মিনিমাম একটা অ্যাগ্রিমেন্ট থাকা উচিত। তো আমরা ইতিহাসের উপর যতদিন পর্যন্ত আমরা এখানে একমত হতে পারবো না, বেসিক একটা একমত হতে পারবো না, সেই দেশে আমাদের এখানে হচ্ছে সবসময় একটা শঙ্কা থাকবে। কিন্তু অপপ্রচার যতই হোক, ইতিহাসে যতই অপলেখন হোক, অপবিশ্লেষণ হোক, একটা সময় যে ইংরেজি যেটা ট্রুথ উইল ট্রাইম্ফ, সত্য সবসময় আসবে, কেন সত্য সুন্দর এবং সত্যকে ধামাচাপা দেওয়া যায় না। অনেক ধন্যবাদ মাসুদ। আপনি তো নিশ্চয়ই জানেন যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে দেশটা এগুচ্ছে এখন এই মুহূর্তে, মনে করেন নতুন নির্বাচন, নতুন সরকার, মানে নির্বাচন, নতুন সরকার, তারপরে এসে যে পরিস্থিতিটা সামনে যাচ্ছে, এই মুহূর্তে যেমন জ্বালানি একটা সংকট, বড় ধরনের সংকট, এই সংকট থেকে কীভাবে মোকাবেলা করবে এটা একটা বড় ব্যাপার। একটা যুদ্ধ ছিল, আছে, আগামীতে কী হয় জানি না। এই সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থার মধ্যে দিয়ে এই মানে 20 কোটি মানুষ এখন প্রায়, এই দেশটার কীটা কি, ভবিষ্যৎটা কি? এটা একটা জটিল প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আসলে আমি দিতে পারবো না, কারণ এটা আসলে আমি মানে কোনো সম্ভাব্য কোনো পথ দেখি না। কিন্তু একটা মাত্র উপায় হলো
যে যার কাছে যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটুকু সে মন দিয়ে আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবে। আমাদের সম্পদ তো সীমিত, Yeah. ওই চেষ্টা করলেই যে আপনি সফল হয়ে যাবেন তা না, কিন্তু সাধারণ মানুষ অন্ততপক্ষে বুঝবে যে সে আমার দুঃখটা উপলব্ধি করার চেষ্টা করতেছে। দেখেন দেখেন একটা কথা বলি, গত 3-4 দিন ধরে দেখবেন আপনি সাধারণ মানুষের মধ্যে একটা কথা ছড়িয়ে পড়েছে যে গত মাসের বিদ্যুৎ বিলটা অতিরিক্ত আসছে। এটা সবাই বলতেছে কিন্তু। জি। আচ্ছা, আমি বলছি এখন বলতেছে কারণ সবাই তো বিদ্যুৎ বিলটা দেয় তো রে ভাই, আমার তো একটা হিসাব আছে, সংসারে তো আমি একটা বাজেট করি, ছোট করে হলে তো করি, করতে আমি জানি আমার বিলটা এত হবে, তো এই মাসে বেশি হয়েছে সবাই বলতেছে। বিদ্যুৎ বিভাগে একটা বিবৃতি দিচ্ছে, দেখেন আপনি দেখছেন কিনা জানি না, দেখেছি। বিবৃতির ভাষা শুনেন আপনি, সে পাবলিককে ধমকাচ্ছে যে যারা এগুলি বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা ঠিক না, বলতেছে এটা। তো এখন আমার চাকর, সেটা আমার টাকা খায় রে ভাই, ঠিক। ওরা তো আইন বেতন দেয়, আমার চাকর আমার ধমক দেয় যে তুমি বলতে পারবা না যে তোমার বিল বেশি হয়েছে। তো এই দেশের সমস্ত লোক মিথ্যাবাদী আর বিদ্যুৎ বিভাগ সত্যবাদী। সরকার এটা সহ্য করতেছে। এই সরকারকে তো আমি ইলেকশনে আমি পাশ করেছি, ভোট দিছি, আমি তারা ভোট দিছি, সে আমার প্রতিনিধি, সে বিদ্যুৎ বিভাগের ওই বেয়াদবি সহ্য করতেছে। এই বেয়াদবিটা যে করলো তাকে যদি সরকার আবার একটা ধমক দিত, তাকে যদি তাকে থেকে বরখাস্ত করতো, তাকে যদি মিনিমাম সাসপেন্ড করতো, তাহলে আমি বুঝতে পারতাম যে ওই সরকারটা আমার সরকার। এখন আমি বুঝি না, এখন আমি মনে করি যে আমার জনপ্রতিনিধি আমার চাকর বাকরের সরকার, আমার সরকার না। তাহলে এই সরকারের মধ্যে আমার আস্থাটা কিভাবে থাকবে? আপনি সমস্যা মেটাতে চাচ্ছেন, আপনি গ্যাস দেখেন, অনেক জায়গায় গ্যাস নাই, একদম গ্যাস নাই। আমার এই জীবনে কোনোদিনও শুনলাম না যে আমার যে গ্যাসটা নাই, আমার যে কষ্ট হচ্ছে, এই কষ্টের জন্য সরকারের কোনো সমবেদনা আছে? বরঞ্চ মরার উপরে খাড়া ঘা আমাকে কি করতে হয়েছে, আমার তো রান্না করে খাইতে হবে, আমাকে যে একটা ইলেকট্রিক চুলা কিনতে হয়েছে 4-5 হাজার টাকা দিয়ে। একদম গ্যাস নাই মতি ভাই, আমি নিজে রান্না করে যাই, আমি নিজে রান্না করে আমি দিয়াশালায় কাঠি জ্বালাচ্ছি, দিয়াশালায় কাঠি হাতেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গ্যাসের চুলা আর জ্বলতেছে না। তো এই অবস্থায় ধরেন আমি যে একটা চুলা কিনে আনলাম, ইলেকট্রিক চুলা, 4-5 হাজার টাকা লাগলো আমার এখানে। তারপরে মাস শেষে আবার ওই যে গ্যাসে যে চুলায় গ্যাস নাই তার জন্য আমাকে বিল দিতে হলো, আবার ইলেকট্রিসিটি বিলও বাড়তে হবে, ইলেকট্রিক চুলা ওটা বাড়তে হবেই, কিন্তু আমাকে তো গ্যাসের বিলটা দিতে হলো। আমি যে গ্যাসের বিলটা দিলাম, আমার কাছ থেকে বিলটা দেওয়াটা কি সরকারের জন্য নৈতিকভাবে ঠিক হয়েছে? সে তো আমাকে সার্ভিস দেয় নাই, উল্টা আমাকে দিয়ে অন্য জায়গায় খরচ করেছে, গ্যাস দেয় নাই, বিল নিচ্ছে। সরকার তো বলতে পারতো যে যারা যারা এলাকায় যে যে এলাকায় কার কার বাসায় গ্যাস নাই, এটা কিন্তু আমার জানার মতো সরকারও জানে। হ্যাঁ, সে কোথায় কোথায় গ্যাস দিতে পারে নাই, সে তো জানে। সে বলতে পারতো যে ওই ওই লোকের গ্যাস দিতে গেছে, বিল দিতে হবে না, বলছে একবারও? বলে নাই। তো আপনি আপনি একজন লোকের কাছে আপনি গেলেন সার্ভিসের জন্য, সে আপনাকে সার্ভিস না দিয়া সার্ভিস ফি নিয়ে নিল, তাকে আপনি বাটপার ছাড়া কি বলবেন? তো যে সরকার জনগণের সঙ্গে বাটপারি করে, সেই সরকারের কাছে আপনি আশা করতেছেন যে সমস্যার সমাধান কিভাবে হবে? এরা কি সমস্যার সমাধান নিয়ে চিন্তা করে? হতাশা। যাই হোক, সব সম্ভবের দেশ, এই এই দেশে তো সবই সম্ভব, তাই না? সব সম্ভব, কিন্তু কিছু জিনিস সম্ভব না। যেমন আমলাদেরকে দিয়ে হচ্ছে তাদের দায়িত্ব পালন করাটা সম্ভব না, এটা হচ্ছে একটা অসম্ভব একটা কাজ। এবং এটা আমরা দেখেছি হচ্ছে যে বিশেষত যবে থেকে শেখ হাসিনার সরকার যখন ওই ভোটারবিহীন নির্বাচন করা শুরু করলো এবং আমলাদের উপর নির্ভরশীল হওয়া শুরু, সব আমলা না, অনেক আমলা কম্পিটেন্ট, আবার বলতে হবে, এখানে ঢালাভাবে বলার কোনো উপায় নেই। কিন্তু তো আমলাদেরকে যখন আমি রাজনৈতিক ফায়দায় আমি কাজে লাগাচ্ছি, আমার গভর্নমেন্টের নানান ধরনের এখানে রাজনৈতিক এখানে হচ্ছে অভিসন্ধি এখানে পূরণ করার জন্য কাজে লাগাচ্ছি, তখন তো তারা হচ্ছে সার্ভিস ডেলিভারি দিবে না। তো এই আমলাদের অ্যাকাউন্টেবিলিটি বা এখানে যে আমার যে এই যে পাবলিক সেক্টর দরকারের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, ওটাকে স্ট্রিমলাইন করা, এগুলোর দিকে তো কোনো সরকার, এই না শেখ হাসিনার সরকার করেছে, ডক্টর ইউনূসের সরকার, আপনি বলবেন আচ্ছা ট্রানজিশনের সরকার ইত্যাদি, যাওয়ার আগে ওনার আবার একটা টাইম বোম দিয়ে গেছে, একটা কি পে স্কেল এখানে 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 দিয়ে গেছে। তো ওনাদের কে এখতিয়ার দিয়েছে এটা পে স্কেল দেওয়ার? এটা তো নির্বাচিত সরকার, বিএনপি আসতো বা জামাত আসতো বা এনসিপি আসতো, শেষ করতে হবে। জি। তো সুতরাং আমাদের দেশে এখানে সাধারণ মানুষের জন্য সরকারের যে দায়বদ্ধতা আছে, বিরোধী দলের যে দায়বদ্ধতা আছে, এগুলো যখন যদি আমরা ইনশিওর করতে পারবো,
তাহলে আমি বলবো কিছু অংশে বলবো জুলাই অগস্টের যে আন্দোলনটা হয়েছে বিপ্লবটা সার্থক হয়েছে। প্রফেসর আব্বাসী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাসুদ কামাল, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।